অভিষেক ব্যানার্জি তার পাশে জাহাঙ্গীর খান, ক্যা বাত কম্বিনেশন। ওর এত বড় স্পর্ধা ছিল যে দেশের যারা মহিরুহ লোক তাদের ওইভাবে চুটকি মেরে পাড়ার মাস্তান ফাস্তান ওরকমই হয়, তবে পিসি বা মা তার দৌলতে তো ওর রমরমা কাণ্ড। আশা করি আর 7 দিনের মধ্যে প্রতিবেশী থাকবো না, কারণ ও থাকবে তিহার জেলের কোন একটা কুটুরিতে নাকি প্রেসিডেন্সি জেলের কোন খুপড়িতে, তার পাশে আমি থাকতে যাবো কেন? তার দুঃখের দিন শুরু। এবার থাকবে ওর বউ সোনার বাট নিয়ে এয়ারপোর্ট থেকে যেত, এখন টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে বরকে পৌঁছে দিয়ে আসবে, যদি না আবার সেও অ্যারেস্ট হয়। এটা তো সবাই চোর। এখন ওদিকে যোগী বাবা, এখানে যোগী দাদা, যোগী ভাই, তোমার চেয়ে বয়সে ছোটো, যোগী ভাই হয়ে গেছে, ওই মডেলে দিয়েছে। এবং এখন বুলডোজার ফুলডোজার সব অর্ডার হয়েছে, আসছে। কিছু কুত্তা ঘেউ ঘেউ করবে, এইসব বামটা মতিবাম ওইগুলো সব চেঁচাবে, ওরা এখন পথে নামবে, কারণ ওদের কিন্তু আমাদের মা বোন ধর্ষিত হলে ওরা জয় চায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিধাননগর থানায় জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ভোটের সময় ভোট প্রচারে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য এবং তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ, এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে মোটামুটিভাবে 5টি ধারায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আমার মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তিনি একজন অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব। তার কারণ হচ্ছে দেশের মাটির টানে যখন দেশ বিপন্ন, তিনি তখন বাংলাকে বাঁচাতে ছুটে এসেছিলেন। একজন প্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে লিভারপুরে প্রতিষ্ঠিত। আর একটা পরিচয় হচ্ছে যে তিনি ভবানীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশী। তো আমি একটু তার কাছ থেকে শুনবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এই যে এফআইআরটা জারি করা হলো বা দায়ের করা হলো, তার প্রতিক্রিয়াটা কি। নমস্কার স্যার। নমস্কার। প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত। প্রতিবেশী ওই রকম লোকের, হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমার 130 বছরের বাড়ি, 150 বছরের ভিড় বোধ হয়, সেই বাড়ির সামনে হঠাৎ গজিয়ে ওঠা চুরির পয়সা, আদ্যপ্রান্ত চুরির পয়সায় ইটালিয়ান মার্বেল দেওয়া বাড়ি ফাড়ি শুনেছি। ওই বাড়ির প্রতিবেশী আছি এখন অবধি, কিন্তু আজকে এই এখন বেলা 1টা মতো বাজে, 1:05, আজ 16 তারিখ মে মাসের। আশা করি আর 7 দিনের মধ্যে প্রতিবেশী থাকবো না, কারণ ও থাকবে তিহার জেলের কোন একটা কুটুরিতে নাকি প্রেসিডেন্সি জেলের কোন খুপড়িতে, তার পাশে আমি থাকতে যাবো কেন? চোর চোরের জায়গায় থাকবে, ভদ্রলোক ভদ্রলোকের জায়গায় থাকবে। তবে হ্যাঁ, আজ অবধি অ্যাজ অন নাও আমি ওর প্রতিবেশী আছি। তাই এইটা শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা আগেও ছিল। আর এই যে এফআইআরটা করা হয়েছে এটা অত্যন্ত ন্যায্য কারণে। আমি তো ভাবছিলাম তখন একে একটা সুসভ্য দেশ যদি হয় তাকে আইনের আওতায় আনা উচিত, অসভ্য দেশ হলে ধরে চর মারা উচিত। ওকে আগেও একটা ঘুষি ফুসি মেরেছিল, সেই ছেলেটাকে ওরা মার্ডার করে দিয়েছে। তো ওই ছেলেটার খুব ভালো ডায়াগনস্টিক এবিলিটি, তখনই বুঝেছিল এটা একদম রাবিশ পাপ একটা। ওটাকে ঘুষি মেরে চোখ ভেঙেছিল না কিছু একটা করেছিল, যাকে এখন তো ওকে পুলিশ যা ব্যবস্থা করার করবে। তো এত বড় স্পর্ধা ছিল যে আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রীকে, হোম মিনিস্টারকে, প্রাইম মিনিস্টারকে, যে কোনো মিনিস্টারকে মানে তুই তোকারি করা। আমি কানে লেগেছে কথাটা। অবশ্যই এটাতে আমি আশ্চর্য হইনি, আপনারও আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ ভুল সময়ে জন্ম, ভুল মুহূর্তে, ভুল কুলে, ভুল স্থানে, সব তো ভুল এবং সবই কলঙ্কিত। জন্মটাও কলঙ্কিত নিশ্চয়ই। বাবাকে অন্যের বাবা জিজ্ঞেস করছি, ওর বাবাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাবাকে, প্রবলেম হয়ে যাবে। ডিএনএ টেস্ট ফেস করলে আরও প্রবলেম হবে। তো এগুলোর মধ্যে আর যাচ্ছি না, ওর মতো। তবে আমাদের কি করতে হয়, ওই নোংরাটা মুক্ত করতে হয়। নোংরাটাকে তো কিছু করতে হবে না, আবর্জনার মতো তৈরি হয়েছে, আবর্জনাকে মুক্ত করতে হয়। ওর এত বড় স্পর্ধা ছিল যে দেশের যারা মহিরুহ লোক তাদের ওইভাবে চুটকি মেরে পাড়ার মাস্তান ফাস্তান ওরকমই হয়, তবে পিসি বা মা তার দৌলতে তো ওর রমরমা কাণ্ড। কোনোদিন একটা পরীক্ষা পাশ করেনি জীবনে, নবলানন্দায় পড়তো, টিসি পেয়েছে। সত্যি কথা বলতে কি, আমার যদি একটা হাসপাতালের চাকরি আসে, যদি পিওনের চাকরি, বেয়ারার চাকরি, সেটাও ও পাবে না। আমার বাড়িতে কোনো চাকরি নেই, আমি ওকে ড্রাইভারও রাখবো না। হচ্ছে ওর কোয়ালিফিকেশান। দুটো জামা কাপড় পরে, মুখে মাঞ্জা দিয়ে পালিশ করে, চুলে স্টাইল করে ভেবেছিল বিরাট হিরো হয়ে গেছে। তা কার সঙ্গে টক্কর নিয়েছে সেটা বুঝতে পারিনি। ওদের অকাতের বাইরে কথা বলে। ও যেহেতু জন্ম থেকে কোনো কিছু না করেই কয়েকশো হাজার কোটি, কয়েক কিলো সোনার মালিক, অস্ত্রীরও তো আবার গুণ আছে, সোনা টোনা থেকে এসে চারিদিক দিয়ে আর কি চোর জোচ্চোর সব বংশধর এবং তাদের ওই ধরনের স্মাগলিং গুণসম্পন্ন সব লোকেরা কোত্থেকে এনে সেই কাস্টমস ধরেছিল তখন মনে আছে। এই
অসভ্য মহিলাটি গিয়ে ছাড়িয়ে এনেছিলেন কাস্টমসে, কিন্তু তখন ওর ওপরে চাপটা এসে বসেনি। খুব সম্ভবত কেন্দ্রীয় নেতৃত্ব তখনও সিদ্ধান্ত নেননি যে ওকে একদম সমূলে উৎপাটিত করতে হবে। এখন তো সেই সিদ্ধান্তটা নেওয়ার পরে কি হয়েছে আমরা সবাই দেখে নিয়েছি। হ্যাঁ, 207 আর 80 ঠিকভাবে আরেকটু গুছিয়ে যদি এসআইআরটা যে কজন হিন্দুর বাদ পড়লে হয়তো একটা সিটও পেত না, এরকম হতো। আর এই মুহূর্তে ফলতায় আবার ভোট হবে, এই একটা ভোটও পাওয়া উচিত নয়। কিছু চামচা যারা ওর ওপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট, আর হাঁটা কি ওই লোকটা, তো এইসবই তো ওর পরিবেশ। অভিষেক ব্যানার্জি, তার পাশে জাহাঙ্গীর খান, ক্যা বাত কম্বিনেশন, মানে একটা চেয়ে আরও নিচু, ওর চেয়ে আর পাশেরটা আরও নিচু। হোম মিনিস্টারকে বাপ তুলে গালাগাল দেবে আর কেউ কিছু করবে না, আজকে দিয়েছে চটকে, এখন ব্যাস তিহার জেল। স্যার আপনি তো পাশেই একদম দেখেছি আপনার বাড়িটা। ওই রাস্তা দিয়ে যে দুটো বাস চলতো, আমরা যেদিন শান্তিনিকেতন মানে ওই বাড়িটার সামনে গিয়েছিলাম, আমরা মানুষের অশান্তিনিকেতন মানে মানুষের কিছু ক্ষোভ দেখলাম। পথ চলতি মানুষ, তারা কিন্তু কোনো দল করেন না, তারা সাধারণ মানুষ, তারা পর্যন্ত রাস্তায় যেতে যেতে মুখ বার করে, কেউ বাইকে করে যাচ্ছেন, কেউ গাড়ি থেকে জানলা বার করে দেখেছেন। মানে তাদের ওই স্বতঃস্ফূর্ত যে ক্ষোভ, মানে সেটা আমাদের রীতিমতো আশ্চর্য করে দিয়েছিল। ঘৃণাটা ঝরে পড়ছিল, প্রত্যেকের কথায় ঘৃণাটা ঝরে পড়ছিল। এখন প্রত্যেকে এত ভুগেছে, আমি তো নিজে ভুক্তভোগী, ওখানে এত ভুগেছে। ওর স্ত্রী গিয়ে পুজো দেবে 23পল্লী দুর্গা মন্দিরে, রাস্তাটা আধ ঘন্টা লোকে বসে আছে, তার স্ত্রী যাবে পুজো দেবে, সব পাবলিক সব উলুখাগড়ার মতো দাঁড়িয়ে আছে। আচ্ছা, সেই রাস্তা যখন ফাঁকা হলো, তিনি আবার বেরোবেন। হ্যাঁ, তার মানে হরিশবাজি রোডটা পুরো জ্যাম, পিজি হসপিটাল অবধি জ্যাম পৌঁছে যেত, মাঝে মাঝে কালীঘাট অবধি পুরো জ্যাম। আমরা সব দাঁড়িয়ে থাকতাম, বসে আছি, বাপরে বাপ, ডোনাল্ড ট্রাম্প পাস করছে মনে হচ্ছে, কি নরেন্দ্র মোদীর জন্য কখনো জ্যাম অতটা হয় না। তো এইরকম ধরনের একটা স্ট্যাটাস নিয়ে 8খানা গাড়ি, সব বন্দুক লাগিয়ে, হেলমেট পরে, সব আর্মির মতো, চোরেদের প্রোটেকশন। এখন তো এটা হয়েছে, এদের দুর্ভাগ্য যারা মিলিটারি পাস করে, পুলিশের চাকরি নিয়ে লেখাপড়া করে, রেওয়াজ করে, কুচকাওয়াজ করে একটা চোরকে পাহারা দিতে হচ্ছে। তবে এখন ভাগ্যের পাশাটা ঘুরে গেছে, যা হয় চক্রবর্ত পরিবর্তনতে সুখানি চ দুঃখানি। এখন সুখের দিন শেষ, এবার দুঃখের দিন শুরু। এবার থাকবে, ওর বউ সোনার বাট নিয়ে এয়ারপোর্ট থেকে যেত, এখন টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে বরকে পৌঁছে দিয়ে আসবে, যদি না আবার সেও অ্যারেস্ট হয়। এটা তো সবাই চোর, এবং ওদের তো পাপের কোনো শেষ নেই। এমন তো নয় যে শুধু বালিটা চুরি করে, যারা হারে ছেড়ে দেয়, বালি, গরু, লোককে খুন করা, রাহাজানি করা, ধর্ষণ করে মিটিয়ে দেওয়া, যাকে তাকে দিয়ে যে কোনো থ্রেট দেওয়া, সব রকম অন্যায় কাজই তো করেছে। স্মাগলিং করেছে, কি না করেছে ভগবান জানে। বাইরের থেকে বাংলাদেশিদের জামাতদের সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করেছিল নাকি ওয়েস্ট বেঙ্গলটাকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার। এত সাহস! আরে অমিত শাহ, নরেন্দ্র মোদী যে কী ভদ্রলোক, আর কী বলবো, আমার মতো অভদ্রলোকের পাল্লায় পড়লে গুলি করে মেরে দিতাম, শুট অ্যাট সাইট। বেড়া নেই, লোক ঢুকছে, হ্যাঁ, এ কি পেঁয়াজি নাকি, আমি হলে শুট অ্যাট সাইট, একদম বিএসএফকে বলে দিতাম ওপেন ফায়ার, ক্রস করবে, ওয়ার্নিং দেওয়া হবে, 3টে ওয়ার্নিং, ফায়ার। করা যায় কিনা আমি জানি না, ওরা নিশ্চয়ই বিচক্ষণ ব্যক্তি, রাজনৈতিকভাবে সঠিক থাকার জন্য করেছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুব একটা খারাপ হয়নি, ওরা একটু ধৈর্য ধরে, আমাদের একটু সাফারিং বেড়েছে, আমাদের একটু ভয় বেড়েছে, কয়েক মাস বেশি লোকে ঘুমোয়নি, কিন্তু আলটিমেটলি অমিত শাহ হাসিটা হাসলো, নরেন্দ্র মোদীজি হাসিটা হাসলেন। আর শুভেন্দু অধিকারী তো একাই 200, বলেন একাই 100, ও একাই 200, ও তো সব স্ট্রিম রোল করে ছেড়ে দিয়েছে। এখন ওদিকে যোগী বাবা, এখানে যোগী দাদা, যোগী ভাই, তোমার চেয়ে বয়সে ছোটো, যোগী ভাই হয়ে গেছে, ওই মডেলে দিয়েছে। এবং এখন বুলডোজার সব অর্ডার হয়েছে, আসছে, কিছু কুত্তা ঘেউ ঘেউ করবে, এইসব বামটাম অতিবাম ওইগুলো সব চেঁচাবে, ওরা এখন পথে নামবে। কারণ ওদের কিন্তু আমাদের মা বোন ধর্ষিত হলে ওরা যায় না, আমাদের যদি ঘরে আগুন লাগে কেউ যায় না, হরগোবিন্দ দাসকে কোপ মারলে যায় না, দীপু দাসকে ঝুলিয়ে দিয়েছে, একটা কথা নেই। এখন ওই নচ্ছার ছেলেটা দেখলাম পৌঁছে গেছে, আর নাম বলতে বিরক্ত লাগে, দুপুরবেলা ভাতের হাঁড়ি ফেটে যাবে বলে নাকি, বাজে নাম নিলে ভাতের হাঁড়ি ফেটে যায়, এখন খেতে হবে একটু পরে, নামটা নিচ্ছে না, সব পৌঁছে গেছে, এখন সব গরিবের হয়ে সব কথা বলছে। এগুলোকে না তুলোধনা করা উচিত, বা অন্য দেশে প্যাকেট করে রিসিলেবল প্যাকেট ফেলে দাও, তারপর ওখানে গিয়ে যাবো বলছে। একদম স্যার, পশ্চিমবঙ্গে যবে বিজেপি ক্ষমতায় এসছে, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তার থেকে বাংলাদেশে আরও অস্থিরতা তৈরি হয়েছে। মানে বাংলাদেশ ভীষণ চিন্তিত। তার কারণ হচ্ছে যে গতকালই আমরা ওখানকার একজন ব্যারিস্টার, তার একটা সাক্ষাৎকার শুনছিলাম, সেখানে কিন্তু রীতিমতো ভারতকে থ্রেট দেওয়া হচ্ছে। এই যে কাঁটাতারের বেড়া দেওয়ার
যে বিষয়টা যেটা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে থ্রেট দিচ্ছে ভারতকে। তারা বলছেন যে এই যে যদি বন্ধ হয়ে যায় তাহলে যে খাদ্য যেগুলো রপ্তানি হয় ভারত থেকে বাংলাদেশে, যদি বাংলাদেশ না কেনে তাহলে কিন্তু আমরা না খেতে পেয়ে মরবো। আমরা বুঝবো। ওই গাধাটাকে অ্যাডভোকেট বাদ দাও, ওই গাধাটা যদি আমার কথাটা শোনে কোনোভাবে একটু লিঙ্ক দিয়ে পেস্ট করে দিও আমাদের লিঙ্কটা, ওরা শুনবে, গাধাটা শুনুক যে আমরা না খেতে পেয়ে মরবো না শুকিয়ে মরবো সেটা আমরা বুঝবো। তোরা আগে রোজা করে নিজেদের উদ্ধার কর। তুই বলছি আচ্ছা কুকুর বেড়ালের ডাকে আমরা চমকাই না। আমাকে তো কাল রাত্রে প্রচণ্ড থ্রেট খেয়েছি আমি, জানো না, একটা নেংটি দূর একটা আরশোলা বেরিয়ে আমার থ্রেট দিয়ে গেছে গিলে ফেলবে, ঘরে থ্রেট খেয়েছি। তো ওরকম থ্রেট ওরা আমাদের দিচ্ছে ইন্ডিয়াকে। ওদের থ্রেটটা আমি নেংটি দূরের থ্রেট মনে করি, ওদের থ্রেটটা আমি আরশোলা মনে করি। বাংলাদেশ আমাদের কাছে আরশোলা, এরকমভাবে টিপে দেবে কে আমাদের রাজনাথ সিং যে একটা ফোন করে এরকম টিপে দেবে, বাংলাদেশ খতম। ওরা অনেক চেষ্টা করে যে চিকেন নেক কাটবো, এই করবো, তারপর কে আবার কতগুলো বদ্ধ উন্মাদ মাতাল নাকি জানি না, তার হুড়ের স্বপ্ন দেখতে দেখতে হুড়ের কাছেই পৌঁছে গেছে কিনা, 72টা হুড় না কি পায় না, প্রাপ্য আছে, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কিছু নেই, চাকরি বাকরি কী করেছে ভগবান জানে, কোনো উন্নতির কোনো লক্ষণ নেই। ভারতবর্ষকে কী করে বাঁশ দেবো আর কী করে জিহাদি লড়াইতে মরে 72টা হুড় পাবো, এই তো ওদের জীবনের টার্গেট, এইটাই তো ওদের ফিলোসফি। ওদের তো বেদান্ত উপনিষদ কিছু পড়াশুনো করার নেই। আর লেখাপড়ারও যে অবস্থা খুব মানে বাংলাদেশিদের দেখলে হোল ওয়ার্ল্ড মানে ঘাড় ঘুরিয়ে নেয়। ইন্ডিয়ান কুজিন করে বাংলাদেশিগুলো সব বেঁচে আছে, সব ইন্ডিয়ান নাম দিয়ে, কারোর বলার ক্ষমতা নেই। বাংলাদেশি রেস্টুরেন্ট বললে একটা মানে কেউ ঢুকবে না। তাই যেরকম বললাম ওরা থ্রেট দিচ্ছে, ওদের থ্রেটটা আমার কাছে আরশোলা বা ইন্টিরিয়রের থ্রেট। একদম স্যার, আরেকটা বিষয় যেটা আপনি বললেন এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে পশ্চিমবঙ্গের যে অবস্থান বাংলাদেশের সঙ্গে তার যে মানে বর্ডার যে লাইনটা, সেই জায়গাটা থেকে পশ্চিমবঙ্গ কতটা বিপদে ছিল। এবং একটু আগে আপনি জামাত যোগের কথা বলছিলেন, ভীষণ বিপদ, কারণ ওখানে তো জামাতিগুলো সব দু একটা সিট জিতেছে ওখানে, তো ওখানে কোয়াইট স্ট্রং জামাতি থিং। আর জামাত মানে কি তা আমরা জানি, ওরা জেহাদি সুইসাইড বোমার করবে, কিছু বোমা মারবে, ইট পাটকেল ছুড়বে, লুঙ্গি বাহিনী এসে ওই করবে, তারপর লাঠি পেটা খেলে পালিয়ে যাবে, আর গুলি মারলে তো এমনি খতম হয়ে গেল। আমার মনে হয় আর্মিকে আপার হ্যান্ড দেওয়া উচিত, ফ্রি হ্যান্ড দেওয়া উচিত, কারণ দেশের সিকিউরিটি এটা নিয়ে কোনো কথা নেই। আমি যদি কিছু মানে বদমাশি করার চেষ্টা করি আমেরিকান বর্ডারে, দিল শুড বি ডাউন, তো ওয়াই নট দেম। ওদের আমরা বাঁচিয়ে রেখে ক্যান্সারটা এতদিন বাঁচিয়ে রাখা হয়েছে। এই ক্যান্সারটাকে এবার বলে দিই, 71-এ আমাদের উচিত ছিল দেশটা নিয়ে নেওয়ার, পিটিয়ে খানিকটা সিধে করে দিলে ভেতরে এই প্রবলেমটা হতো না। অবশ্য ওই পাপগুলো ঘাড়ে, ওইগুলো পাপ তো, ওই পাপ ঘাড়ে না নিয়েছি একদিক দিয়ে ভালো। কিন্তু এবার যে চিকেন নেক ফেক স্ট্রং হয়ে গেল, আমার মনে হয় ওরা দাঁত ফোটাতে পারবে না। তবে ওই বলছি তো কতগুলো বৃদ্ধ মানে ডিসেবলড মাতাল সে রাস্তা দিয়ে যেতে যেতে বলেছিল কলকাতাকে 8 ঘন্টায় দখল করে নেবে না, কিনা বলেছিল না, ওদের তো জানেও না কি খায়, কি দেয়, কোন বাবা মার গর্ভে জন্ম, কোন দাদু ঠাকুমার কাছে মানুষ হয়েছে, কি পড়াশুনো করেছে, কিছুই জানি না। 8 ঘন্টায় কলকাতা দখল করে নেবে ভাবছে। ডোনাল্ড ট্রাম্পেরও 3 বার চিন্তা করতে হবে এই কথাটা ভাবতে গেলে। হ্যাঁ, জার্মানিরও চিন্তা করতে হবে, চাইনিজেরও চিন্তা করতে হবে, 8 ঘন্টায় কলকাতা দখল করব। ওদের কোনো ইনসাইট ফোরসাইট কোনো কিছু নেই, দূরদর্শিতা তো নেই। আর কী হয়েছে, দীর্ঘ কয়েক জেনারেশন লেখাপড়া না শিখে গালি গালাজ অন্যকে ক্ষতি করার ওপর বেঁচে ছিল। পুরো রোহিঙ্গা কালচারটা ওদের মধ্যে, ওদের রোহিঙ্গাই তাই না, ওই তো নিজেদের প্রাইম মিনিস্টারের ঘরে ঢুকে শেখ হাসিনার ফ্রিজ ভেঙে মাংস খাচ্ছে, সেলফি তুলছে, কি এবার সেটা ওদের ক্রেডিট যে একজনের বাড়ি জবরদখল, তুই কে, ও হয়তো অন্যায় করেছে বা ওকে তুমি পছন্দ করো না, ডেমোক্রেসি বলে তো কিছু নেই। ফ্রিজ ভেঙে আমি দেখেছি এরকম করে চিকেন নিচ্ছে, ভাত নিচ্ছে, আচ্ছা যে যা পাচ্ছে বগলে করে হাঁটা দিচ্ছে, কি ক্রেডিট। ঘরের ফুলদানিটা নিয়ে গেছে একজনকেও, গিয়ে আবার ঘরে রাখবে, তার বাড়িতে ঘরে মেয়ে বউ নেই, ছেলে মেয়ে নেই, বাবা মা নেই, বলবে না আমি তো ভাই আমি একটা কিছু নিয়ে আসলে তোমার মা জিজ্ঞেস করতে করতে পেলি, কী করে পেলি, কেন পেলি, এই প্রশ্নটা উঠবে তো। তো ওরা নিয়ে যাচ্ছে, দামি থাকে বস্তিতে, 8 চালা বেঁধে থাকে, নিয়ে যাচ্ছে সোনার ভাস, 8 চালা বস্তিতে থাকে, নিয়ে যাচ্ছে রূপোর ময়ূর, ওইগুলো ওদের ক্রেডিট, সব ঝুলি ভরে ভরে লুট করেছিল না, ওনার ওইটা ভেঙে চুড়ে লুট করে, এটা তো ওদের জন্মগত, এইটাই জানে ওরা। এটা ভাবে পাশের বাড়িতে আগুনটা কী করে লাগাবো, এইটাই ওরা বোঝে না, ধর্মচর্চা ওদের নেই। আর বাকি কথা আমি নাই বা বললাম, ওদের জীবন ওরা বুঝবে। আমরা সিকিউর অ্যান্ড সেফ, অলরেডি নেমে গেছে 45 দিনের মধ্যে বেড়া কমপ্লিট, বিএসএফ ফুললি অ্যাক্টিভ, আর্মির অর্ডার আছে, দেখলেই কিছু ব্যবস্থা করার। এইদিকে এখন আর বাঁচিও বলবে না,
মমতা ব্যানার্জি যদি এবারেও ক্ষমতায় আসতেন তাহলে কি পশ্চিমবঙ্গ যেতাম। বিপন্ন হতো? আমি মারা যেতাম, এটা নিঃসন্দেহে। আজকে বেচারা চন্দ্র একটা নিরীহ ছেলে মারা পড়েছে, আমাদের গুলিফুলি করে মেরে দিত, ওদের প্ল্যানও ছিল তাই। কিন্তু ওরা বুঝতে পারেনি যে চারপাশ দিয়ে সিংহ, বাঘ, হাতি এই ধরনের জন্তু ঘিরে নিয়েছে, কতগুলো চুয়া, ইঁদুর, তা নাহলে সেই রাত্রে অনেককে ওরা ক্ষতি করতো। এবং আগেরবার যেটা করেছিল, সন্দেশখালিতে স্টিম রোল চালিয়ে দিয়েছিল, রেখাপাত্র হেরে গেল যেবার, আমি সেই রাত্রে আমি ঘুমোতে পারিনি, আমি সেফ প্রোটেক্টেড ছিলাম, কিন্তু আমি আমার স্ত্রীকে বলছিলাম আজ রাত্রে সন্দেশখালির মেয়েগুলো কী করছে, সন্দেশখালির বউগুলো কী করছে। ওরা চাকরার করে নিয়েছে, এখন চাকা ঘুরে গেছে, ধর্মের চাকা, এখন ওদের আমরা সব অংশে নির্মূল করে ছাড়বো, অন্য দেশে পাঠাবো, নয়তো এখানে ডান্ডার বাড়ি মেরে সিধে করাবো। থাকো আমার দেশে, থাকছো খাও, চাকর বাকরের মতো মেন্টালিটি, ওইটা নিয়েই থাকো, ওঠার চেষ্টা করো না, করলে পড়াশুনো করো, কিন্তু ওই চোংবাজি, আজান আর রেড রোডের মাঝখানে নামাজ পড়া, রাস্তা বন্ধ হয়ে গেল, যা ইচ্ছে তাই করবো, 3-4 করে বাইকে উইদাউট হেলমেট, ওগুলো বন্ধ করবো।